সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাই জেনে গেছো যে 14 তারিখ সানডে আমাদের মোটামুটি ফিলোজফি যে সাবজেক্ট তার পরীক্ষা বা এক্সাম আছে এবং সবাই খুব জোর কদমে পড়াশুনো শুরু করেছো আশা করি। এবং মক টেস্টগুলো তোমরা অবশ্যই দিও এবং যা মানে মক টেস্ট দিলে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবে যে তোমার কোন জায়গা, কোন পোরশান যে তোমার খামতি বা ঠিক পড়া হয়নি বা পড়া কোনটা ঠিকঠাক পড়া হয়ে গেছে, এগুলো সমস্ত কিছু তুমি ঠিকঠাক বুঝতে পারবে। এবং মক টেস্ট দিলে আরও একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে তুমি কি ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো, সেই কোশ্চেনগুলো যে কোন টপিকগুলো রিলেটেড কোশ্চেন হচ্ছে সেই টপিকগুলো তাহলে বেশি করে জোর দিতে হচ্ছে। একটা যখন মক টেস্ট সিরিজ দেওয়া থাকে তখন অনেক এমন কোশ্চেন থাকে সেখানে সেই কোশ্চেন বা সেই কোশ্চেনের যে অপশানগুলো থাকে সেই অপশানের থেকে কিন্তু কোশ্চেন তুলে দিতে পারে। তো সেটা নিজেকে খেয়াল রাখতে হবে এবং সেই যে অপশানগুলো দিচ্ছে সেই অপশানগুলোর সঙ্গে সঙ্গে কোশ্চেনটাকেও খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। মুখস্থ যদি করো তাহলে সেটা 2-3 দিনের জন্য মুখস্থ হয়ে থেকে যাবে, তারপরে ভুলে যাবে। কিন্তু তুমি বুঝে যদি পড়ো তাহলে কিন্তু সেটা অনেক বেশি দিন মনে থাকবে। আচ্ছা, তাহলে চলে যাই কোশ্চেনের দিকে। বলছে চার্পাক মতে প্রমাণের একমাত্র উপায় কি? চার্পাক মতে প্রমাণের একমাত্র উপায় কি? না, এটা হচ্ছে একমাত্র উপায় বলো একটাই প্রমাণ স্বীকার করে, তারা হচ্ছে কি? প্রত্যক্ষ। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। প্রত্যক্ষ কাকে বলে না? যখন আমরা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষের জন্য জ্ঞানম যে প্রত্যক্ষম। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষের জন্য জ্ঞানম প্রত্যক্ষম, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে। অনুমান কাকে বলে না? অনুমিতির জন্য জ্ঞানম অনুমান, অর্থাৎ অনুমিতির জন্য যে জ্ঞান হয় তাকে বলা হয় অনুমান। অনুমিতি কাকে বলে? সঙ্গাসঙ্গী সম্বন্ধ জ্ঞানম অনুমিতি। অনুমান সহজ ভাষায় বললে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান লাভকে বলা হয় অনুমান। উপমান কাকে বলে না? উপমান হচ্ছে সাদৃশ্য জ্ঞান। সাদৃশ্য জ্ঞান এবং অতীতের বাক্যার্থ জ্ঞানের ওপর ডিপেন্ড করে আমাদের উপমান জ্ঞান হয়। শব্দ জ্ঞান আপ্তব্যক্তির বাক্যকে বলা হয় শব্দ। অনেকান্তবাদ কোন ধর্মীয় দর্শনের অংশ? এটা হচ্ছে কি না? জৈন দর্শনে। জৈন দর্শনে আর কি মতবাদ আছে? স্যাদবাদ আছে, সপ্তভঙ্গি নয় আছে, তারপরে হচ্ছে দ্রব্য সম্পর্কে অস্তিকায় অনস্তিকায় এগুলো আছে। ক্ষণভঙ্গবাদ বলতে কি বোঝো? ক্ষণভঙ্গবাদ বলতে কি বোঝো না? বলছে অস্তিত্ব অনিত্য, আত্মা চিরন্তন, ঈশ্বর সর্বব্যাপী, ব্রহ্ম একমাত্র সত্য। এর সঠিক উত্তর হচ্ছে অস্তিত্ব অনিত্য। বলা হচ্ছে অস্তিত্ব অনিত্য। কেন না? ক্ষণভঙ্গবাদে বলা হয় যে আমাদের জগতে যে বস্তু আছে সেগুলো ক্ষণিকের জন্য স্থায়ী এবং সেটা অনিত্য। আর এটা কাদের মত না? বৌদ্ধদের মত। বৌদ্ধরা কিন্তু আত্মা চিরন্তন যে সত্তা সেটা স্বীকার করে না। আর ব্রহ্ম একমাত্র সত্য, তো এটা তো বেদান্ত দর্শনে ঈশ্বর সর্বব্যাপী, এটা ন্যায় দর্শনে বলা হয়। অর্থাপত্তিকে প্রমাণ রূপে গ্রহণ করে কোন দর্শন? বলছে অর্থাপত্তিকে প্রমাণ রূপে গ্রহণ করে কোন দর্শন? অর্থাপত্তিকে হিসাবে কে স্বীকার করে না? প্রভাকর করে। প্রভাকর কোন দর্শনের দার্শনিক না? মীমাংসা দর্শনিক। মীমাংসা দর্শনের সম্পর্কে যদি বলতে চাও, মীমাংসা দর্শনের মেন গ্রন্থ হচ্ছে মীমাংসা সূত্র, যেটা হচ্ছে মহর্ষি জৈমিনী লেখা। 3টে সম্প্রদায় কী কী না? প্রভাকর, কুমারিল ভট্ট এবং মুরারি মিশ্র। বেশি করে আমরা সবাই জানি কুমারিল এবং প্রভাকরকে, কুমারিল ভট্ট এবং প্রভাকরকে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। সামান্য কিভাবে সংজ্ঞায়িত হয়? সামান্য কিভাবে সংজ্ঞায়িত হয়? এটা তো সংজ্ঞায়িত করার কোনো মানে এই যে সেটা হচ্ছে সামান্য ধর্ম। সামান্য ধর্ম বলতে সাধারণতা। এর সঠিক উত্তর হবে সাধারণতা।
সাধারণতা, সাধারণতা কথার অর্থ হচ্ছে যেমন সামান্য ধর্ম, অর্থাৎ সাধারণ ধর্ম, যে ধর্মটা প্রত্যেকের মধ্যে, ধরো কোনো প্রাণীর সম্পর্ক, যেমন ধরো মানুষের মনুষ্যত্ব, এটা কিন্তু সকল মানুষের মধ্যে থাকবে, তো এটা এর জন্যই বলা হচ্ছে সাধারণতা। সাধারণতা। 6 নম্বর কোশ্চেনে চলে যাই, বলছে প্রাকৃতিক গুণত্রয় বা গুণ কোন দর্শনের অন্তর্গত। এটা খুবই সহজ, এটা হচ্ছে কি দর্শন না সাংখ্য দর্শনের গুণ 3টি কী কী? শতরজতম দ্বারা প্রকৃতি সৃষ্টি হয়, প্রকৃতিরই ওই যে শতরজতম সাম্যাবস্থা হলো প্রকৃতি। পরের কোশ্চেনে চলে যাই, বলছে অভাবকে পৃথক পদার্থ হিসেবে গ্রহণ করা হয় কোন দর্শনে? অভাবকে পৃথক প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় বৈশেষিক দর্শনে। সবাই জানে এটা, বৈশেষিক দর্শনে অভাবকে পৃথকভাবে ধরা হয়। অ্যাকচুয়ালি বৈশেষিক দর্শনে অভাব কিসের মধ্যে যায় না, এটা হচ্ছে পদার্থের মধ্যে যায়। পদার্থ কয়টি? 7টি পদার্থ। কি কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ সমবায় এবং অভাব। এরপরে চলে যাই, বলছে যোগ দর্শনে চিত্তভূমি কয়টি? যোগ দর্শনে চিত্তভূমি কয়টি না, যোগ দর্শনে চিত্তভূমি হচ্ছে 5টি হচ্ছে চিত্তভূমি। কি কি চিত্তভূমি কি কি? চিত্তভূমি কি কি আর চিত্তবৃত্তি কি কি সেটা সবাই একটু মনে করে না, যে চিত্তবৃত্তি 5 প্রকার শুধু, আর চিত্তভূমিও 5 প্রকার। চিত্তবৃত্তি কি কি না, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। এটা হচ্ছে চিত্তবৃত্তি। বৃত্তি কি কি? প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। আর ভূমির ক্ষেত্রে কি হয়? ভূমিও 5টা। কি কি? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ, টোটাল 5টা। তো এর সঠিক উত্তর হচ্ছে 5টি। মায়াবাদ তত্ত্ব কে প্রতিষ্ঠা করেছেন? সবাই জানো শঙ্করের মায়াবাদকে কে খণ্ডন করেছেন? রামানুজ করেছেন। আচ্ছা, এই গৌতম যদি বলা হয়, এই যদি এখানে শুধু যেহেতু গৌতম আছে, তাহলে সেহেতু গৌতম বুদ্ধকে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা, মহর্ষি গৌতম দেয়া থাকলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, মহর্ষি কণাদ যদি থাকে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা। না, রামানুজের মতে ব্রহ্ম ও জীবের যে সম্পর্ক সেটা কি রূপ? বলেছে অবিভক্ত অভেদ না বিভক্ত বেদ না ভিন্ন ভিন্ন। বলছে অবিভক্ত বেদ না বিভক্ত বেদ না ভিন্ন ভিন্ন। বলছে ব্রহ্ম এবং জগৎ আর জীবের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে তিনি অপৃথক সিদ্ধি বলেছেন। যে এটার মধ্যে এর সঠিক অ্যান্সার হবে কি না, বি হবে, অবিভক্ত বেদ হবে। অর্থাৎ ব্রহ্ম এবং জীব বা জগৎ দুটোই কিন্তু ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে, তো ওরা দুজনে আলাদা নয় এবং দুজনের মধ্যে স্বগত ভেদ লক্ষ্য করা যায়, ব্রহ্মের স্বগত ভেদ লক্ষ্য করা যায়, যেই স্বগত ভেদকে শঙ্করাচার্য কিন্তু স্বীকার করে না। এটা শঙ্করাচার্য স্বগত ভেদ স্বীকার করে না, রামানুজ স্বগত ভেদ ব্রহ্মের স্বীকার করেন। স্বরূপ ধর্ম বলতে কি বোঝায়? স্বরূপ ধর্ম বলতে কি বোঝো? স্বরূপ ধর্ম বলতে সামান্যতা না অবিনাভাব না আন্তঃসম্পর্ক না দ্রব্যের নিজস্ব সংযোগ? এটার সঠিক উত্তর হবে দ্রব্যের নিজস্ব সংযোগ হচ্ছে স্বরূপ ধর্ম। স্বরূপ ধর্মটাতে কীরকম বলি, যেমন বস্তুর যেমন ধরো গরুর কথা বলি, তাহলে গরুর কিন্তু যে সবার একটাই মাথায় আসবে যে গরুর হচ্ছে 4টা পা বিশিষ্ট একটা প্রাণী, যার একটা লম্বা লেজ থাকে এবং 2টো চোখ আছে, কান আছে, দেখতে কেমন, সেটা যে রূপটা যে আসবে ওটাই হচ্ছে তার স্বরূপ ধর্ম। পরের কোয়েশ্চেনে চলে যাই, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে দ্রব্যের নিজস্ব সংযোগ। পরের কোয়েশ্চেনে চলে যাই, বলছে বৈশেষিক মতে সপ্ত পদার্থ বলতে কি বোঝো বা সপ্ত পদার্থ কি কি? এটা সবাই জানো, কারণ কিছুক্ষণ আগেই বলেছি যে সপ্ত পদার্থ কি কি। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বিশেষ সমবায়
এবং অভাব। এইখানে দেখো প্রথমের যে এ অপশান দিয়েছে, বি অপশান দিয়েছে, সি দিয়েছে, ডি দিয়েছে, এদের মধ্যে কোনো অপশানটাই কিন্তু ঠিক নয়। কারণ দেখো দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় কোথাও নেই। এইখানে এর যে অ্যান্সারটা এর দাগে, অর্থাৎ এর দাগে যে কোশ্চেন অ্যান্সার, ওইখানে সংযোগটা কেটে সমবায়কে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু ওই অপশানটা ঠিক, নাহলে বাকি কোনো অপশানই হবে না। তো একমাত্র হচ্ছে অপশান হচ্ছে তোমার এ অপশানই হবে, যেখানে সংযোগকে কেটে সমবায় বসাতে হবে। সরি, সাংখ্যমতে আত্মা কয় প্রকার? সাংখ্যমতে আত্মা কত রকমের হয় না, আত্মা হচ্ছে বহু সংখ্যক। বহু আত্মার একটা অস্তিত্বের সপক্ষে তিনি কি বলেছিলেন, যুক্তি দিয়েছিলেন, এবং পুরুষেরও সপক্ষে একটা যুক্তি দিয়েছিলেন। কি পুরুষে কি দিয়েছে, পুরুষের অস্তিত্ব সপক্ষে একটা যুক্তি দিয়েছেন। সেটা কি না, সংঘাত পরার্থাৎ ত্রিগুণাদি বিপর্যয় অধিষ্ঠানাৎ পুরুষ হস্তি ভক্তি ভাবাত কৈবলার্থং পবিত্রেশ্চ। এই যে গুণটা মানে এই যে লক্ষণটি দিয়েছে, এই লক্ষণে 5টা যুক্তি আছে, কিন্তু এর যে সঠিক অ্যান্সার কিন্তু কি হবে না, বহু সংখ্যক। তাহলে বহু কারণবাদ স্বীকার করে এরা, কারণ সাংখ্যরা বহু পুরুষবাদ স্বীকার করে। বহু পুরুষবাদের যে লক্ষণ দিয়েছে সেটা কি, জনন মরণ করণাং প্রতি নিয়মাত যুগপদ পবিত্রেশ্চ পুরুষ বহুত্বং সিদ্ধং ত্রৈগুণ বিপর্যয় চৈব। আমি কেন এই সংস্কৃত শ্লোকগুলো প্রথম থেকেই তোমাদের বলছি, বা আমি দেখব যতবারই চতুর্থ সংস্থানের যে 4টা সংস্থানের যে মূর্তির নামগুলো আসে, কেন পুরো বলি, কারণ কিছুটা বললেও যেমন মনে থাকবে, আবার তোমরা এই সংস্কৃত শ্লোক হোক বা কিছু কিছু ভাইটাল যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যেমন ধরো বললাম 4টি সংস্থানের নাম, বা 10টা যে নিয়ম আছে নিরপেক্ষের, তারপরে হচ্ছে তোমার প্রাকল্পিক বৈকল্পিক শতাপেক্ষক যে 5টা, সেগুলোর যে ট্রু ভ্যালি যে নিয়ম, সেই নিয়ম, তারপরে হচ্ছে তোমার যে 19 রুলস, এই সমস্ত কিছু রুলস, এর সঙ্গে আরও ইউআই ইউজি ইআই ইজি এইগুলো যে আছে, এইগুলো অন্তত চোখ বুলিয়ে রেখো, কারণ এই লজিক পোর্শানের এই কিছু কিছু পার্ট যেগুলো বললাম, এই পার্টগুলো থেকে প্রচুর কোশ্চেন আসার সম্ভাবনা। কারণ অন্য যে জায়গাগুলো অপশান আছে সেই জায়গা থেকে, যেমন ধরো আবর্তন বিবর্তন সমবিবর্তন এই পোর্শানটা, তো কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তো অবশ্যই এবার যারা কোশ্চেন সেট করছে তাদের মতন করে আমরা ভাবলে ধরো এই ধরনের আসতে পারে, কিন্তু পুরো ডিটো তো যারা বলে না 100% কোশ্চেনের অ্যান্সার বা কোশ্চেন দিয়ে দেবে, তো সেটাতে আমি বিশ্বাসী নই। কারণ আমি মনে করি যে ধরো এই যে কোশ্চেন করাচ্ছি, এখান থেকে তোমাদের 4টা করে অপশান দেওয়া আছে, 4টা করে অপশান যদি তুমি ব্যাখ্যা করে পড়ো, অবশ্যই কিছু না কিছু নতুন তথ্য তো তোমার মাথাতে ঢুকতেছে, এবং তুমি বুঝতে পারছো যে 4টা অপশানের অ্যান্সারে কেন 4টা হলো কেন হলো না, এই যে ব্যাপারটা, তখনই তুমি এক্সট্রা নলেজ যখন গেইন করছো, তখনই তুমি পরীক্ষার হলে যে ধরনের কোশ্চেন আসুক না কেন, তুমি দেখবে কোথাও না কোথাও গিয়ে রিলেটেড হচ্ছে। তো সেই দিক থেকে দেখলে আমি বলবো তাহলে তুমি কোশ্চেনগুলো করে আসতে পারছো। তো অবশ্যই আমি বলবো নিজে প্র্যাকটিস করো, নিজে সমস্ত কিছু করো, হাতে নিজে নোট বানাও। লোকের নোট যতই বানানো থাকুক না কেন, নিজে নোট বানাও, তাহলে সেখানে তোমার সব থেকে ভালো। কারণ তুমি নোট বানাতে গিয়ে হাজারো জিনিস তুমি শিখছো, দেখছো বইতে। একটা জিনিস খুঁজতে গেলে ধরো একটা সহজ এক্সাম্পল দিই, যেটা তুমি নিজেও অ্যাপ্লাই করতে পারো। সেটা কীরকম, যে আমার ধরো একটা জিনিস জানার খুব দরকার, কি না বৈশেষিক মতে সপ্তপদার্থ বলতে কী বোঝো, তাহলে সপ্তপদার্থ কোথায় আছে আগে জানতে হবে, সেটা কি না বৈশেষিক দর্শনে। যদি বলা হয় সপ্তপদার্থ কোন দর্শনে স্বীকার করা হয়, যদি এই কোশ্চেন দেয়, তাহলে তুমি অবশ্যই করতে পারবে কি দর্শন, না বৈশেষিক দর্শন। এবার বললো যে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব, এই 7টা পদার্থের নাম তুলে দিল, বললো এই যে দ্রব্যগুলো আছে এই কোন দর্শনে স্বীকার করে। তারপরে যেই যখনই তুমি এই দ্রব্য সম্পর্কে জানতে চাইবে, যে বইতে দেখলাম যে কোন দর্শনে আছে সপ্তপদার্থ কি কি, যে এখানে ঠিক দেওয়া আছে কি না, এই যে একটা কিউরিওসিটি, এইটা যখনই তোমার মনে আসবে, তখনই তুমি বইটা খুলে দেখবে। দেখতে গেলে যখন সপ্তপদার্থ দেখতে পাচ্ছ, তখন সপ্তপদার্থ দেখতে গিয়ে দেখছো যে কোনটা ভাব পদার্থ, কোনটা অভাব পদার্থ, ভাব পদার্থের মধ্যে কে কে যাচ্ছে, অভাবের মধ্যে কে কে যাচ্ছে।
ও আচ্ছা, অভাবের মধ্যে একটা গেল কেন, অভাবের কোনো ভাগ আছে কিনা দেখি, গুণের কটা গুণ আছে দেখি। এই যে যখনই তুমি বইয়ের পেজ উল্টাচ্ছ তখনই এক্সট্রা তুমি জিনিস কিছু জানতে পারবে। অবশ্যই ভিডিও দেখো, আমি না বলছি না, ভিডিও দেখা খুবই ভালো, কিন্তু কিছু কিছু জিনিস নিজেরও ট্রাই করা উচিত। আমি যেটা মনে করি, সেটা আমার মনের কথাটা আমি বললাম, এবার তোমরা অবশ্যই সেটা অ্যাপ্লাই করে দেখো। আশা করি তো ভালো ছাড়া খারাপ হবে না। আচ্ছা, পরে কোশ্চেনে চলে যাই, অনেকক্ষণ অনেক অন্য কথা হয়ে গেল। আচ্ছা, সাংখ্য মতে তাহলে আত্মা দু ধরনের স্বীকার করছে, কিন্তু দু ধরনও নয়, বহু সংখ্যক আত্মাকে স্বীকার করে সাংখ্য দর্শন, এই জন্য বহু সংখ্যকে অ্যান্সার দিলাম। এবং সাংখ্য পুরুষের অস্তিত্ব সপক্ষে যুক্তি দিয়েছেন এবং বহু পুরুষবাদেরও অস্তিত্ব দিয়েছেন। বহু পুরুষবাদে 3টি যুক্তির কথা বলেছেন, আর হচ্ছে পুরুষের 5টি যুক্তির কথা বলেছেন। যোগ দর্শনে ঈশ্বর কেমন সত্তা, যোগ দর্শনে ঈশ্বর কেমন সত্তা না, এর সত্তাটা হচ্ছে একজন মুক্ত পুরুষ, তিনি হচ্ছেন একজন মুক্ত পুরুষ হবেন ঈশ্বর। আচ্ছা, যোগ দর্শনে শেষর সাংখ্য বলা হয় কেন না, এখানে ঈশ্বরকে স্বীকার করা হয়, এর জন্য টোটাল ছটা তত্ত্বকে স্বীকার করা হয়, কিন্তু যদি বলে ছটা বলছি 26টি, সরি এটি হচ্ছে 26টি তত্ত্বকে স্বীকার করে যোগ দর্শন, আর সাংখ্য দর্শন স্বীকার করে কটি না 25টি। যদি বলা হয় যে 26টি তত্ত্ব কোন দর্শন স্বীকার করে, তখন কিন্তু বলতে হবে যে যোগ দর্শন। যদি বলে 25টি তত্ত্ব কে স্বীকার করে, তখন বলতে হবে সাংখ্য দর্শন। পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, সর্বজ্ঞ সর্বশক্তিমানও বলে, যদি এখানে দুটো একসঙ্গে জয়েন করে দেওয়া থাকতো তাহলে কিন্তু অবশ্যই দুটো হতো, কারণ সর্বশক্তিমান এবং সর্বশক্তি এবং সর্বজ্ঞ এটা দুটোই হতো। কিন্তু যেহেতু এখানে বলা আছে একজন মুক্ত পুরুষ, একটা মুক্ত পুরুষের কিন্তু তার ক্ষমতা কিন্তু সর্বজ্ঞ হবে, সর্বশক্তিমান হবে, এই জন্য বি অ্যান্সারটা দেওয়া হলো। আর নিরাকার মানে তো জানোই, যারা কোনো আকার স্বীকার মানে কোনো ঈশ্বর টিশ্বর স্বীকার করে না। আর গুণযুক্ত ব্রহ্মকে যখনই বলছি তখন সে মুক্ত হচ্ছে না, গুণযুক্ত যখন হচ্ছে তখনই সে কি জগতের মধ্যে আবদ্ধ হয়ে থেকে যাচ্ছে। গুণ রহিত যে হবে ব্রহ্ম, সে হচ্ছে কি না এই মুক্ত একদম, ব্রহ্ম বলো, পুরুষ বলো বা আত্মা বলো, তো সেটাই। পরে কোশ্চেনে চলে যায়, বাদের কঠোর সমালোচনা করেন কে? ভেদবাদের কঠোর সমালোচনা করেন কে? মহর্ষি গৌতম। আচ্ছা, এখানে যে গৌতম আছে এ কিন্তু মহর্ষি গৌতম নয়, বুদ্ধদেবের কথা বলা হচ্ছে। ভেদবাদ, তিনি দেখবে দুটো তত্ত্বের মিডিলে এই তত্ত্বটা কিছুটা স্বীকার করলো, সেই তত্ত্বটা কিছুটা স্বীকার, মধ্যপন্থা আর কি, মধ্যপন্থাকে স্বীকার করেছেন অ্যাকচুয়ালি। পরের কোশ্চেনে চলে যাই, বলছে নৈতিক অনৈতিক কর্মের পার্থক্য কিভাবে নির্ধারিত হয়? নৈতিক অনৈতিক কর্মের পার্থক্য কিভাবে নির্ধারিত হয়? এর সঠিক উত্তর হবে নৈতিক চেতনা, চিন্তা ভাবনা, উদ্দেশ্য থেকে। এর সি উত্তর হবে। আচ্ছা, ধর্মীয় দৃষ্টি থেকে কেন হলো না? না, ধর্মীয় জিনিসটাই হচ্ছে কুসংস্কারচ্ছন্ন, বাট এটা সবাই বিশ্বাস করে, এবং এটা বেশিরভাগ ধর্মীয় জিনিসটা সেটা হচ্ছে কুসংস্কার থেকেই আসে। আইনগত দৃষ্টিভঙ্গি কেন না, আইনগতভাবে অনেক জিনিস আছে যেগুলোকে নৈতিক দিক থেকে অনৈতিক দিক থেকে পার্থক্য করা যায় না, কিন্তু এদের মধ্যে নৈতিকতা এবং অনৈতিকতার কর্মের মধ্যে যে পার্থক্য সেটা সম্পূর্ণভাবে নির্দেশ করে কে না, নৈতিক চিন্তা ভাবনা। তুমি কি কারণে করছো, সেটা ভালোর জন্য করছো না খারাপের জন্য করছো, এবং তার উদ্দেশ্যটা কি। মেন কথা হচ্ছে এটা, যে নৈতিক চিন্তা ভাবনা ও উদ্দেশ্য থেকে মেন পার্থক্যটা এটা। আচ্ছা, হেডোনিজম তত্ত্বটা কি না, আনন্দ ভিত্তিক। হেডোনিজম বাংলা অর্থ হচ্ছে আনন্দ তত্ত্ব বা আনন্দবাদ, সেখানে তাহলে আনন্দের ওপর ডিপেন্ড করবে অবশ্যই। কর্তব্যমুখী কি হবে না, ডিওন্টোলজিক্যাল থিওরি, এই দুটো। ডিওন্টোলজিক্যাল থিওরি কান্টের। আর আনন্দ হচ্ছে সেখানে সুখবাদ আবার আসবে, মানে পরসুখবাদ, আত্মসুখবাদ, তখন আবার ভাগ চলে আসে। তো আচ্ছা, হেডোনিজমের সেই সংযুক্ত অ্যারিস্টিপাস প্রথম প্রবর্তক, অসংযত হচ্ছে এপিকিউরিয়াস। এগুলো এই দুটো কিন্তু মনে রেখো, ভীষণভাবে মনে রেখো, এই দুটো কিন্তু আসার খুব চান্স বেশি, যে এপিকিউরিয়াস আর অ্যারিস্টিপাস, সংযত আর হচ্ছে অসংযত, সুখবাদের প্রবর্তক। বেনথামের উপযোগবাদে গুরুত্ব দেওয়া হয় কাকে? কর্তব্য, সদিচ্ছায়, না সর্বাধিক সংখ্যার সর্বাধিক সুখে?
তো সি উত্তর হবে, সবাই জানো বেনথাম পরসুখবাদী। বেনথাম এবং মিল দুজনেই স্বীকার করেন যে সর্বাধিক সংখ্যক সর্বাধিক সুখ, মানে সর্বাধিক লোকের সর্বাধিক সুখের কথা বেনথাম এবং মিল দুজনেই স্বীকার করেন। পরের কোশ্চেনে চলে যাই। 19 নম্বর কোশ্চেন বলছে নৈতিক সিদ্ধান্ত কোন ধরনের রায়? নৈতিক সিদ্ধান্ত কোন ধরনের রায়? এটি হচ্ছে অনুভূতি। নৈতিক সিদ্ধান্ত হচ্ছে অনুভূতিমূলক। নৈতিক সিদ্ধান্ত অনুভূতিমূলক রায়। পরের কোশ্চেন মিলের উপযোগবাদ কোন ধরনের? না আনন্দহীন, বিশুদ্ধ কর্তব্যমুখী, না আত্মত্যাগমূলক? না, এই তিনটে কোনোটাই নয়। উৎকর্ষময় ও পরিণাম ভিত্তিক। উৎকর্ষ এবং পরিণাম ভিত্তিক কেন? না এরা কিন্তু মিল কিন্তু গুণের মানে সুখের গুণের কথাটা গুণের গুণগত পার্থক্যটা স্বীকার করেছেন, পরিমাণগত পার্থক্য কিন্তু স্বীকার করেনি। কিন্তু কিছু ক্ষেত্রে দেখবে যে মানে কিছু ক্ষেত্রে কোথায় যে মিল বেনথাম যে 4টা নিয়ন্ত্রণের কথা বলেছিল সেখানে কিন্তু আরও তিনটি যোগ করেছিল। তাদের মধ্যে আন্তর ছিল আর আরও দুটো ছিল, যুক্তিগত আর নৈতিকতার দিক থেকে মনে হয় একটা ছিল। তো টোটাল হচ্ছে ও 7টি স্বীকার করেছিল। তাহলে বেনথামের যদি তুমি 4টা স্বীকার করো, বেনথাম তো পরিমাণগত সুখের পার্থক্য স্বীকার করে, তাহলে সেই হিসেবে তুমি ধরলে তাহলে কিন্তু সেই সুখের ক্ষেত্রে তাহলে পরিমাণগত আর গুণগত দুটোই কিন্তু স্বীকার হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে মিল গুণগত পার্থক্য স্বীকার করেন। উপযোগবাদের হচ্ছে সুখের গুণগত পার্থক্যটা স্বীকার করেন। পরের কোশ্চেনে চলে যাই। তাহলে 21 দাগে কোশ্চেন হবে। 21 দাগে কোশ্চেনে চলে যাই। বলছে 21 দাগে কোশ্চেনে কি হবে না প্র্যাকটিক্যাল এথিক্সের মধ্যে পড়ে না। প্র্যাকটিক্যাল এথিক্সের মধ্যে কোন বিষয়টা পড়ে না? প্রাণী হত্যা, প্রার্থনা, না পরিবেশ রক্ষা, না ইউথেনেসিয়া? প্র্যাকটিক্যালের মধ্যে যেহেতু এটা ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে, তো সেহেতু প্রার্থনাটা যাবে না। প্রার্থনা ছাড়া আর বাকি পরিবেশ রক্ষা তো অবশ্যই যাবে, প্রাণী হত্যা অবশ্যই যাবে, তো ইউথেনেসিয়াও যাবে। কান্টের তত্ত্ব কোন ধরনের? কান্টের তত্ত্বটা কোন ধরনের? ডিওন্টোলজিক্যাল থিওরি কান্টের, এটা একটু আগেই বলেছিলাম। উদ্দেশ্য নৈতিকতার মূল কে বলেছেন? কান্ট বলেছেন। কি কেন না ওই উদ্দেশ্য আর লক্ষ্য দুটোর কথা বলেছিলেন কান্ট। তারপরে বলি যে প্রাণী হত্যা সংক্রান্ত নৈতিকতা পড়ে কার মধ্যে? ব্যবহারিক নৈতিকতার মধ্যে পড়ে। আর বাকি যেগুলো আছে সেগুলো কোনোটার মধ্যে যাবে না। বলছে উৎকর্ষপূর্ণ আনন্দ কার তত্ত্ব? বলছে উৎকর্ষপূর্ণ তত্ত্ব এটি কার তত্ত্ব সেটা বলতে হবে না, এটি হবে মিলির। কারণ গুণগত এবং আনন্দ একদম সকলের জন্য সেটা স্বীকার করেন, সর্বাধিক লোকের সর্বাধিক সুখের কথা তিনি বলেন। পরের কোশ্চেনে চলে যাই। তো হয়ে গেল। হ্যাঁ, এরপরে কোশ্চেনে চলে যাই। বলছে প্লেটোর ফর্ম তত্ত্বের মূল ধারণা কি? প্লেটোর ফর্ম বা আকারবাদ যেটা তাকে বলেছেন যে তার মূল ধারণাটা কি হবে? যে বাস্তব বস্তু অনিত্য, ধারণাগুলি চিরন্তন বাস্তব, ঈশ্বরই একমাত্র বাস্তব, না মানব জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর করে? এটার সঠিক উত্তর হবে যে ধারণা যেগুলো আছে সেগুলো চিরন্তন বাস্তব। মানে ধারণারই কথা বলেন, যেটাকে আকারবাদও বলা হয়, ধারণাবাদও বলা হয়। ধারণাগুলি চিরন্তন বাস্তব হবে। অ্যারিস্টটলের মতে পদার্থ গঠিত হয় কি না বস্তু ও বস্তুর ম্যাটার এবং ফর্ম উভয় দুটোকে, মানে জগতে যা বস্তু তৈরি হয় সেটা হচ্ছে সামান্য এবং বিশেষের সমন্বয়। কজিটো আর্গুসাম কার বক্তব্য? এটা তো সহজ, দেকার্তের। স্পিনোজার মতে ঈশ্বর হলেন এক ও অখণ্ড পদার্থ, কারণ দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি একটাই তত্ত্ব স্বীকার করেন এবং একেশ্বরবাদী স্পিনোজা। পরের কোশ্চেনে চলে যাই। মোনাড তত্ত্ব কার? মোনাড তত্ত্ব লাইবনিজ বা মোনাডস কার? লাইবনিজের।
বার্কলের মতে জ্ঞান উপলব্ধির উৎস হলো কি? উপলব্ধি হবে এটা হচ্ছে 31 দাগের কোশ্চেন। এটার হচ্ছে উপলব্ধি হবে। কেন উপলব্ধি হবে? না তিনি বলেছেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। কোনো বস্তুর বাস্তব অস্তিত্ব তখনই থাকবে যদি সেটাকে আমরা প্রত্যক্ষ করি বা প্রত্যক্ষ যোগ্য হয়, তবেই সেটা হবে। তাহলে উপলব্ধি করছি। হিউম কারণতা কিভাবে ব্যাখ্যা করেন? অভ্যাস ফলের রূপ। অভ্যাসের দ্বারা আমাদের তিনি কার্যকারণ সম্বন্ধের মধ্যে অভ্যাস বা বারবার যে একই ঘটনা একের পর এক মানে কারণ হলো প্রথমে ঘটে কার্য হচ্ছে পরে ঘটে, এইটা আমরা বারবার দেখি, অভ্যাসজাতভাবে বলেছেন তিনি। এই জন্য তিনি বলেছেন কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, সত্যান্তরহীন পূর্ববর্তী ঘটনা। পরের কোশ্চেনে চলে যাই। কত দাগে হলো এটা? 32 দাগে হলো এটা। 33 দাগের কোশ্চেনে আমরা তাহলে শুরু করবো। না কান্টের মতে সিনথেটিক এ প্রায়োরিক জ্ঞান হলো কি? না বিশ্লেষণাত্মক হবে এবং সেটা পূর্বে থেকে সিদ্ধ হবে। যে জ্ঞানটা আগে থেকে সিদ্ধ এবং সেটা নতুন বিশ্লেষক হবে না, সংশ্লেষক হবে। সিনথেটিক এটার সঠিক উত্তর এখানে কিন্তু অভিজ্ঞতা লব্ধ সিদ্ধান্ত, এটা হবে না। বিশ্লেষণাত্মক অভিজ্ঞতা হবে না। অভিজ্ঞতা ব্যতীত সত্য, এটাও হবে না। অ্যাকচুয়ালি এর সঠিক উত্তর এখানে কিন্তু ভুল দেওয়া আছে, তো এটা তোমরা অবশ্যই এটা কারেকশন করে নিও। কারণ এইখানে সিনথেটিক এপ্রায়োর যেটা হবে সেটা হচ্ছে সংশ্লেষক এবং কিন্তু পূর্বত সিদ্ধ। অ্যানালাইটিক এপ্রায়োর যখন হবে সেটা বিশ্লেষক আর হচ্ছে পূর্বত সিদ্ধ। তো এখানে যদি সংশ্লেষক দেওয়া থাকতো তাহলে ঠিক হতো। আচ্ছা, দেকার্তের মতে আত্মা ও দেহের সম্পর্ক কি? না আত্মা আর দেহ হচ্ছে স্বতন্ত্র কিন্তু সংযুক্ত, একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া করে কিন্তু স্বতন্ত্র দুটি দ্রব্য। আচ্ছা, পরের কোশ্চেন আসবে যে স্পিনোজার বুদ্ধিভিত্তিক ঈশ্বরপ্রেম ইন্টেলেকচুয়াল লাভ ফর গড এর অর্থ কি? এটা হবে যুক্তি নির্ভর ভক্তি। কেন বললাম? না কারণ স্পিনোজা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক, তো বুদ্ধিতে মানেই যুক্তি এগুলো স্বীকার করবে, তো সেই হিসেবে ভক্তিটাকে স্বীকার করেন। আবার স্পিনোজাকে আবার ঈশ্বর পাগল মানুষও বলা হয়। হ্যাঁ, এই জিনিসটা বলা হয়। বলছে অন্তর্দর্শন পদ্ধতিতে জ্ঞান লাভ হয় কার? না অন্যকে, না অনুভব করে, পরিশ্রম করে, অভিজ্ঞতা বিশ্লেষণ করে। এটা অনুভব করে। অন্তর্দর্শনে অনুভবই করে, কারণ সে নিজেরই একমাত্র জ্ঞানটা হয়। অন্তর্দর্শন নিজের জ্ঞান হয়। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। বলছে কি কোশ্চেন? এই কোশ্চেনটা কি? না ওয়েবার ও ফেকনারের ল, এটা কি ধরনের মানে কিসের সঙ্গে সম্পর্কিত, মানে অ্যাকচুয়ালি কোন তত্ত্বের ওপর ডিপেন্ড করে এরা সূত্রটা দিয়েছেন? এদের সূত্রের নাম কি? এর সূত্রের নাম হচ্ছে সি সমান এস লোগো এল, তাই তো? এটাই। আচ্ছা, এর হচ্ছে ততটা কি সংবেদনশীলতা, এটা সংবেদনের উপর যে মনোবিদ্যার সংবেদনের যে পার্ট, সেই পার্টের উপর ডিপেন্ড, মানে পার্টের উপরে এই ওয়েবার এবং ফেকনারের লটা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। বলছি আমি আগেও বলে দিয়েছি তাই আজকে আর বললাম না। স্মৃতির প্রধান উপাদান কোনগুলো নয়? অনুকরণটা নয়, কারণ স্মৃতিতে অনুকরণের গল্পই নেই, সেখানে অনুশীলন অবশ্যই থাকে। যে আমরা যে জিনিস ভুলে যাই সেটা আমরা মনে আসে কীরকম? যদি আমরা সেটাকে অনুশীলন করি। সংযোগ একটার সঙ্গে একটা রিলেটেড থাকলে, সাদৃশ্য থাকলে, যেমন আগ্রা বলে তার তাজমহলের কথাটা মনে পড়ে, এই যে ব্যাপারটা সংযোগ একটা ব্যাপার কাজ করে স্মৃতির ক্ষেত্রে। এবং পুনরুজ্জীবন বলতে পুনরায় মনে পড়লো এই। বলছে মনোযোগের পরিসর বলতে বোঝায় কি? মনোবিদ্যার যে মানে মনোযোগের যে পরিসর বলতে কি বোঝায়? পরিসর বলতে কি বোঝায়? না একসঙ্গে মনোনিবেশযোগ্য বস্তুর সংখ্যা, অর্থাৎ পরিসর বলতে হচ্ছে তুমি
একসঙ্গে কতগুলো বস্তুর প্রতি মনোযোগী হতে পারছো। বিশেষ করে দেখবে পড়ার সময় ধরো গান বাজছে, তো দুটো সঙ্গে কিন্তু তাও ম্যানেজ করে চলা যায়, কিন্তু অন্য সমস্ত ক্ষেত্রে একটাই ক্ষেত্রেই তুমি মনোযোগ দিতে পারবে, বেশি ক্ষেত্রে মনোযোগ দিতে পারবে না। যে ক্ষণে তুমি অন্য ধরো গানটার একটা কোনো পার্ট তুমি ভালো বেশ মনে লাগলো, তাই সে পার্টটা বেশি মনোযোগ দিয়ে দিলে, তাহলে কিন্তু তুমি যে ধরো পড়ছিলে ওই পড়ার বিষয়টাতে কিন্তু কম মনোযোগ হলো, তখন ওইখানে জিনিসটা বুঝতে পারলে না, যখনই তুমি গানটা বেশি মনোযোগ দিয়ে শুনলে ওই সময়টাতে। আবার তুমি পরে আবার শুনছো, তখন আমরা আবার সেই বিষয়টা ভালো করে বুঝতে পারছি। তো এইটা হচ্ছে মানে কম, তুমি যে পরিমাণ যে পরিমাণে যে সময়ের উপরে যে কতগুলো বিষয়ের উপরে তুমি মনোযোগ দিতে পারছো, এটাই হচ্ছে পরিসর। বলছে একসঙ্গে মনোনিবেশযোগ্য বস্তুর সংখ্যা, কতগুলো বস্তুর সঙ্গে সম্পর্ক করছো বা মনোযোগ হচ্ছে তোমার একই সময়ে। ট্রায়াল অ্যান্ড ইরোর তত্ত্বটি কার? থর্নডাইকের। প্যাভলভ আর ওয়াটসন তো একজন আচরণবাদী, আর প্যাভলভ এবং স্কিনার এরা তো সবাই একটা মানে কুকুর, বিড়াল, এর যে শিম্পাঞ্জি, এদের ওপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আইকিউ বলতে কি বোঝায়? আইকিউ বলতে বুদ্ধির মাত্রা, বলতে বুদ্ধির পরিমাপটা বোঝায়। বলতে বুদ্ধি কার কতটা সেটা জানা যায় আইকিউর মাধ্যমে। ফ্রয়েডের মতে স্বপ্ন কি? ফ্রয়েডের মতে স্বপ্ন কি? বলছে অতীত জীবনে না প্রতিফলন, না দৈহিক প্রয়োজন, না হচ্ছে অবচেতনার প্রকাশ। বলছে স্বপ্ন হচ্ছে অবচেতনের প্রকাশ, যে জিনিসগুলো আমরা বাস্তবে পূরণ করতে পারি না সেইগুলোই স্বপ্নে আমাদের অবচেতন মনে প্রকাশ পায়। দুই ঘটক তত্ত্ব কার বা কাদির? এটা হচ্ছে স্পেয়ারম্যানের। কি না এস আর জি, মনে আছে তো দুটো তত্ত্ব, এস আর জি, জেনারেল মানে একটা সাধারণ জ্ঞান, সাধারণ মানসিক ক্ষমতা, আর একটা বিশেষ মানসিক ক্ষমতা, দুটো তত্ত্বকে স্বীকার করে বলে স্পেয়ারম্যানের দুই ঘটক তত্ত্ব। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। বলছে মনোবিজ্ঞানের অবচেতন যেটা প্রতিষ্ঠা করেন কে? ফ্রয়েড করেন। ফ্রয়েড হচ্ছে মনের হচ্ছে তিনটে স্তরের কথা বলেন: চেতন, অবচেতন এবং নির্জ্ঞান। কন্ডিশন রেসপন্স কার আবিষ্কার? কার? ওয়াটসন, থর্নডাইক, স্কিনার এবং প্যাভলভ। এর সঠিক উত্তর হচ্ছে প্যাভলভ এই তত্ত্বটা দিয়েছেন। সকল এ হয় বি এর গুণ কি? এটার গুণ হচ্ছে সদর্থক, সবাই জানো সদর্থক। বলছে বিবর্তন কি? না বিপরীত ভাব প্রকাশ। এটা হবে বিপরীত ভাব প্রকাশ। কেন বিপরীত ভাব প্রকাশ? কারণ বিবর্তনের ক্ষেত্রে এ থেকে ইতে যায়, ই থেকে এতে আসে, আই থেকে ওতে যায়, ও থেকে আইতে আসে। তো ওখানে কিন্তু পরিমাণের কোনো পার্থক্য হয় না, কিন্তু গুণের পার্থক্য হয়ে যায়। বিপরীত কথা বলে প্রথমটাই বলছে সকল মানুষ হয় মরণশীল জীব, পরেরটাতে বলছে যে কোনো মানুষ নয় অমরণশীল। তখন কিন্তু একই, মানে মেন কথাটা একই থাকে, কিন্তু বিপরীত ভাবটা চলে আসে। যে প্রথমেই ও আচ্ছা মরণশীল নয় কথা বলছে, এরকম ভাবটা যে আসে, বিপরীত কথাটা ভাব প্রকাশ পায়। বলছে সব মানুষ মরণশীল এবং কেউ মরণশীল নয়। এটা কি ধরনের সম্পর্ক আছে? এখানে হচ্ছে বিপরীতের কথা বলা হচ্ছে, বিপরীতের কথা বলা হচ্ছে। কেন না প্রথমের যে বচনটা এ বচন, আর দ্বিতীয় যে বচনটা সেটা হচ্ছে ই বচন। তো এ আর ইর মধ্যে কি সম্পর্ক হয়? সবাই যেন বিপরীত বিরোধিতা ঘটে। ভেনচিত্র ব্যবহার করা হয় কিসের জন্য? ভেনচিত্রটা ব্যবহার করা হয় কিসের জন্য? না যুক্তির বৈধতা নিরীক্ষণের জন্য। অনেক সময় দেখবে আমরা কিন্তু ধাঁধা সলভের জন্য কিন্তু ভেনচিত্র ব্যবহার করি, কিন্তু ভেনচিত্রটা সেই হিসেবে হবে না, যেহেতু আমাদের যুক্তিশাস্ত্রবিদ্যায় বা যুক্তিবিজ্ঞানে বলা হয়, এবং নিরপেক্ষ যুক্তির বৈধতা নির্ণয়ের জন্য ভেনচিত্র কিন্তু ব্যবহার করা হয়। তো এখানে যুক্তির বৈধতা নিরপেক্ষে বা নিরীক্ষে ভেনচিত্রটা ব্যবহার করা হয়। পি ইমপ্লাই কিউ বলতে কি বোঝায়? এখানে হচ্ছে পি হলে কিউ হবে। আচ্ছা, পি না হলে কিউ, এই জিনিসটাতে নেগেশন তখন চলে আসবে। আর এবং বলতে
ডটের চিহ্ন মানে এবংয়ের যে সাংকেতিক চিহ্ন সেটা হচ্ছে ডট, যেটাকে সত্যাপেক্ষ বলা হয়, অথবার ক্ষেত্রে ভেল। আচ্ছা, পরের কোশ্চেনে বলছে সত্য সারণী পদ্ধতি ব্যবহার করা হয় কার ক্ষেত্রে? সত্য সারণী কার জন্য ব্যবহার করা হয় না? এটা ব্যবহার করা হয় যুক্তির বৈধতা বিচারের ক্ষেত্রে। টি ফলস দিয়ে আমরা বিচার করি। তারপরে কোশ্চেনে চলে যাই। বলছে যে নেগেশন পি ভেল কিউ এর রূপটা কি? নিষেধাত্মক, নিষেধ করছে তো, নেগেশন আছে, এই যে নেগেশন আছে, তো নেগেশনের জন্য এই যে নেগেশনটা দেওয়া আছে, নেগেশনটা দেওয়ার জন্য নিষেধক হবে। পরের কোশ্চেনে চলে যাই। তাহলে 53 দাগের কোশ্চেন, ই এক্স এফ এক্স বোঝায় কি না? এটা বোঝায়, এটার উত্তর হবে বি, কারণ কোনো একটি এস এর জন্য এফ এক্স সত্য হয়। কারণ ই বচনের ক্ষেত্রে কি, বিশেষ বচনের ক্ষেত্রে কি হয় না, কিছুটা আংশিক আমরা স্বীকার করি, কিছুটা স্বীকার করি না। তো সেই ক্ষেত্রে না কোনো একটিকে এস এর জন্য ই এক্সটা সত্য হচ্ছে। পরের কোশ্চেনে চলে যাই। বলছে দ্বৈত অবরোধ বা ডিলেমা বলতে কি বোঝো? দুটি বিকল্প দুটির উপায়ের একই ফল, মানে দুটোই একই ফল কিন্তু পথ আলাদা। তো সেই জিনিসটা তুমি করবে কি করবে না? সাপোজ ধরো তুমি এসএসসি পরীক্ষা দেবে, না তুমি সেম অন্য কোনো একটা কাজ পেয়ে গেছো, তো সেটা কেন দ্বন্দ্ব জাগছে যে করবে কি করবে না, এই যে ব্যাপারটা। তারপরে কোশ্চেনে চলে যাই। বলছে অ্যানালজিক্যাল আর্গুমেন্ট এই যে তত্ত্বটি কি না? অ্যানালজিক্যাল যে এখানে কি হয় না, তুলনা করা হয় বা তুলনার ভিত্তিতে সিদ্ধান্ত করা, সাদৃশ্য, সোজা কথায় বললে সাদৃশ্যের সঙ্গে যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে অ্যানালজিক্যাল বা সাদৃশ্য, উপমা যুক্তি। সাদৃশ্য মেন হচ্ছে সাদৃশ্য। ইনস্টিটিউশন বলতে বোঝায় কি না? ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি হবে? কোনো ব্যক্তি, কোনো সমাজ, এগুলো কিছুই হবে না। নিয়ম ও নীতি দ্বারা পরিচালিত সংগঠন। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যেমন ধরো আমার যেটা মনে হয় আমি সেটা বলে দিই, যে সমাজ দর্শন আর রাষ্ট্র দর্শনের কোশ্চেনগুলো মানে যদি কারোর মনে হচ্ছে যে না ঠিকঠাক পড়া হয়নি, তারপরেও আমি কোশ্চেন সলভ করব কি করে, তাহলে আমি বলবো অবশ্যই কোশ্চেনটা সলভ করো। তাহলে তুমি দেখতে পাবে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কথা দেওয়া থাকে যেটা থেকে দেখলেই তুমি বুঝতে পারবে। যেমন ধরো এখানে কি আছে, ইনস্টিটিউশন মানে তুমি জানো প্রতিষ্ঠান। যেমন ধরো প্রতিষ্ঠান হিসেবে তুমি যদি ধরো কলেজ বা স্কুল, যে কোনো একটা ধরো, যদি ধরি কলেজে তাহলে কিছু নিয়ম থাকবে, রীতি থাকবে, তো সেটা দ্বারা সংগঠিত হবে। তো এটা স্বাভাবিক, তোমরা কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে। তো এই যে কোশ্চেন, এইটুকু মানে মোটামুটি কিছু জিনিস আছে যেগুলোকে ব্যাখ্যা করলে তুমি নিজে ব্যাখ্যা করে বুঝতে পারবে যে এই অ্যান্সারটা এটা যেতে পারে। ধরো আমি না পারার ক্ষেত্রে এখানে যেহেতু নেগেশন নেই, এসএসসি পরীক্ষার এক্সামে কিন্তু নেগেশন নেই, তো সেহেতু সমস্ত কোশ্চেন কিন্তু মানে তুমি টাচ করে আসতে হবে। এসএসসির কোশ্চেন টাচ না করে আসলে কিন্তু খুব চাপে পড়ে যাবে। তো ভুল হোক ঠিক হোক মোটামুটি তুমি টাচ করে আসবে। তো এখানে তোমার কিছু যেটা বললাম যে ইনস্টিটিউশন, আমি এখানে কিন্তু জানি না কি অ্যান্সারটা হবে, তাহলে কি দেখতে হবে? ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, যেখানে কি হয় নিয়মও থাকবে, রীতিও থাকবে, যে তোমাকে 10টায় যেতে হবে বা 7টায় ক্লাস আছে 7টায় যেতে হবে বা 5টায় ক্লাস আছে, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো রীতি এবং নিয়মের দ্বারা গঠিত হয়। তো এটা সহজ হলো। এবার এর পরের কোশ্চেন হচ্ছে শ্রেণী চেতনা কোন দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত? শ্রেণী চেতনা কে দিয়েছেন না? মার্কস দিয়েছেন, তো মার্ক্সবাদের সঙ্গে সম্পর্কিত হবে। সর্বদয়বাদ কাকে নির্দেশ করে? সকলের কল্যাণের কথা বলে। এখানে ব্যক্তিগত উন্নতি, সমাজহীনতা না সর্বনাশ? এটা তিনটে কেন হবে না? কেন হলো না? না সর্বদয়বাদ প্রথম মেন কার? না গান্ধীজি কি করেছেন না সবার মঙ্গলের কথা ভেবেছেন। এই যে মানে আন্দোলন করে যে ব্রিটিশের কাছ থেকে যে আমাদের একে বাঁচানো হলো দেশকে, সেটা কি
না এই ধরনের সবার মঙ্গলের কথা ভেবে তাহলে এখানে দিয়েছে সর্বনাশ। অবশ্যই কারোর সর্বনাশ তিনি চাননি, ব্যক্তিগত উন্নতি। সারা এমনি একজন ব্যারিস্টার মানুষ ছিলেন, মানে উকিল ছিলেন, যার কোনো তখনকার দিনে উকিল মানে বুঝতে পেরেছে তার কোনো অভাব ছিল না। সেই জায়গায় তিনি ব্যক্তিগত উন্নতির জন্য নিশ্চয়ই চাইবে না। সমাজহীনতা, সমাজ কীভাবে মানে একটা হীনতার, সেটাও তিনি চাইবে না। তো একমাত্র একটাই অপশান পড়ে থাকলো, সেটা কিনা সকলের কল্যাণ। এগুলো দ্রুত করতে হবে। পরীক্ষার হলে ধরো এরকম একটা কোশ্চেন আছে, সেটা কী করে বুঝবে? তাহলে এটা দ্রুত তোমাকে মস্তিষ্কে, আমি এতক্ষণ ধরে বললাম সেটা এতক্ষণ না, আরও তাড়াতাড়ি করতে হবে, ফাস্ট করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনে বলে ট্রাস্টিশিপ কার? ট্রাস্টিশিপ হচ্ছে গান্ধীজির। ট্রাস্টিশিপ হচ্ছে গান্ধীজির, গান্ধীজির তত্ত্ব, যেখানে বলা হয়েছে কি না, তুমি সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আছো, তার কিন্তু ভোগের জন্য নয়। যেমন ভারতীয় দর্শনে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মে কী করা হয় না, তুমি কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। সেখানে ফলের আশা তুমি করতে পারবে না। কোনো একটা কাজ করছো কিন্তু ফল আশা করবে না, তবে সেটা নিষ্কাম কর্ম হবে। সে আর যদি আশা করো তাহলে সেখানে সকাম কর্ম হয়ে যাচ্ছে। সকাম কর্ম হওয়া মানেই তুমি বন্ধন দশা প্রাপ্ত হচ্ছে। আর তুমি এটা পলিটিক্যালের দিক থেকে যদি দেখো, তাহলে তুমি যদি ট্রাস্টিশিপে তোমাকে রক্ষণাবেক্ষণ করতে দিয়েছে সম্পত্তি, সেই সম্পত্তি বলছে না এই সম্পত্তিটা আমার, আমি ভোগ করব, তখনই মার খাবে। তো সেই জায়গা থেকে দুটোতে কীরকম জিনিসটা হলো সেটা আমি বলে দিলাম, আমি দুদিক থেকে বললাম। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে যাই, শেষ কোশ্চেন আজকের। বলছে উপজাতীয় সমাজ ব্যবস্থা মূলত নির্ভর করে কার ওপর? না ঐতিহ্যের ওপর, ঐতিহ্যের ওপর। উপজাতীয় সমাজ ব্যবস্থা, উপজাতীয় বলতে তুমি জানো যে যেমন ধরো কাস্টের সিস্টেমের মধ্যে একদম নিচু কাস্টে যে জাতি, তাদের উপজাতীয় পার্ট থাকে। এখন অনেক উপজাতি পার্ট হচ্ছে, তো সেইগুলোর যে সমাজ ব্যবস্থা সেটা কি না ঐতিহ্যের ওপর ডিপেন্ড করে, যে এরা সবসময় যেন পুরনো মানে যে সবার পদের নিচে থাকবে এরকম একটা মানসিকতা আছে। তবে এই মানসিকতাটা একদমই ঠিক নয়। আচ্ছা, আজকের মতো এটা শেষ করলাম। এবং আমি বুঝতে পারি মাঝে মাঝে আমার মানে প্রশ্নগুলো দেখা যায় না, এই ব্যাপারগুলো যে আসে, তো আমি চেষ্টা করছি, তো যতটা ভালো করার আমি অবশ্যই চেষ্টা করব। আর অবশ্যই তোমরা ভালো করে পড়াশুনো করো, কারণ পড়াশুনো করলে তুমি ডিসেম্বরের মধ্যে একটা সচ্ছল জীবনযাপন করতে পারবে, এইটুকু একদম কনফার্ম। কারণ ডেট চলে এসছে, আর কোনো দ্বিধা থাকলো না। অনেকে দ্বিধা থেকে পড়াশুনো করছিল না, তো আমি বলবো এখন থেকে স্টার্ট করো। এখনও 50টা দিন বাকি আছে, তো ঠিকঠাক করে পড়াশুনো করলে অবশ্যই কভার আপ করা যাবে। তো থ্যাংক ইউ।